আসসালামু আলাইকুম। মেডিলজির গোল এ প্লাস, এখানে আমরা পদার্থবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারটা আজকে সলভ করব, ঠিক আছে? এখানকার সিকিউ যে আসতে পারে, এমসিকিউ যে আসতে পারে, যেসব টপিক আছে সেসব কিছু বেসিক সহ আমরা আজকের ক্লাসটা শেষ করব। আমি তোমাদের সাথে থাকতেছি ফয়সাল মাহমুদ, ঢাকা মেডিকেল কলেজ, KT 2, ঠিক আছে? চলো শুরু করা যাক। দ্রুততম সময়ের মধ্যে এই আমার পেন কুই, আচ্ছা পেন পাইছি, দ্রুততম সময়ের মধ্যে আমরা এটা শেষ করে ফেলি। ওকে, তাহলে টপিকগুলোর আগে বেসিক শেষ করবো, তারপরে কিছু এমসিকিউ সলভ করবো অ্যান্ড হচ্ছে সিকিউ। এখান থেকে আসলে গ ঘ আসে না, বুঝছো? তোমাদের যেহেতু ফুল সিলেবাস, তো এই চ্যাপ্টার থেকে গ ঘ আসবে না বললেই চলে, এটা আসলে গ্যারান্টিড। হ্যাঁ, 99.99% শিওর যে কালো কালারের পেন কেন সিলেক্টেড, 99.99% শিওর যে এই চ্যাপ্টার থেকে কোনো সিকিউ আসবে না, মানে সিকিউ এর গ ঘ আসবে না, ঠিক আছে? তাহলে আমাদের পড়তে হবে কি জন্য? আমাদের পড়তে হবে এমসিকিউ, আমাদের পড়তে হবে সিকিউ এর ক আর খ। তাহলে আমরা ঠিক সেভাবেই পড়বো। লাস্টে আমরা হচ্ছে আমার নিজের বই থেকে কিছু ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দেবো, যেগুলো রিডিং দিবা, ঠিক আছে? এই চ্যাপ্টারটা একটু রিডিং দিতে হবে। তো চলো আমরা শুরু করি। পরিমাপের ত্রুটি, যেসব টপিকগুলো দরকার হয় সেসব আমরা পড়বো। তো ত্রুটি অনেক রকম আছে, তো আমরা এক এক করে শুরু করি। সেটা হচ্ছে পরম ত্রুটি। পরম ত্রুটি মানে হচ্ছে অ্যাবসোলুট এরর, মানে একদম প্রকৃত মান যেটা আর তুমি পরিমাপ করে যেটা পেয়েছো সেটার জাস্ট ডিফারেন্সটাই হচ্ছে পরম ত্রুটি। অর্থাৎ পরিমাপকৃত মান ডিফারেন্স, এটা হচ্ছে ডিফারেন্স সাইন, হ্যাঁ, কারণ পরিমাপকৃত মানটা বেশি হতে পারে, কম হতে পারে। ডিফারেন্স তোমার হচ্ছে প্রকৃত মান, ঠিক আছে? এটাকে ধরো প্রকাশ করা হয় এইভাবে, ডেল সামথিং, ধরো ডেল এ। ওকে, ধরো এ এর পরম ত্রুটি তুমি বের করতে চাচ্ছ, তো এটা হচ্ছে আমার পরম ত্রুটি, ঠিক আছে? এই চ্যাপ্টার আমরা আধা ঘন্টার মধ্যে শেষ করে দেবো। ওকে, তারপর আসো আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি সেটা হচ্ছে ডেল এ ভাগ এ। অর্থাৎ কি হলো? প্রতি একক মাত্রায় পরম ত্রুটি, তাই না? প্রতি একক মাত্রায় পরম ত্রুটি মানে কি? পরম, এইটা একটু মিউট করে দিই। এটা কোনোভাবে মিউট করতে পারছি না। আচ্ছা যাই হোক, পরম ত্রুটি ডিভাইডেড বাই প্রকৃত মান, ঠিক আছে? আপেক্ষিক ত্রুটি বুঝতে পারছি। তারপর আসে শতকরার ত্রুটি। শতকরা ত্রুটি, শতকরার ত্রুটি কি? সেটা হচ্ছে ডেল এ ভাগ এ গুণ 100%, গুণ 100%, অর্থাৎ আপেক্ষিক ত্রুটির 100%। মানে আপেক্ষিক ত্রুটি যেটা, সেটা শতকরা পরিমাপ, আপেক্ষিক ত্রুটির শতকরা পরিমাপ। তাহলে এই তিনটা জিনিস আমরা জেনে গেলাম, ঠিক আছে? তাহলে ত্রুটি থেকে আমাদের এই তিনটা জিনিস জানতে হবে। এখন আরও কিছু আসলে জিনিসপাতি আমাদের বলা দরকার, সেটা হচ্ছে বলি। যেমন এইভাবে জিনিসগুলো দেওয়া থাকতে পারে যে 2 ± 0.002, তাহলে এইটা হচ্ছে আমার ত্রুটি, বুঝছো? ডেল এ, আর এইটা হচ্ছে আমার এ। তাহলে এখান থেকে আমরা সব কিছু বের করতে পারবো না, যে পরম ত্রুটি বললে জাস্ট যোগ বিয়োগ, আপেক্ষিক ত্রুটি বললে ডেল এ ভাগ এ, আবার আপেক্ষিক ত্রুটি বললে গুণ দিয়ে দেবে 100%। আচ্ছা ঠিক আছে, তো এটা গেল। আমরা কিছু সূত্র শিখি, গড় বিচ্যুতির সূত্র, ঠিক আছে? এখান থেকে কিন্তু সংজ্ঞাও বলতে পারে, সূত্রটা লিখে দিব, সূত্র থেকে সংজ্ঞা বানায় বানায় তোমরা লিখবা যদি চায়। তো গড় বিচ্যুতি, হ্যাঁ, এটাকে ধরো ডি আকারে যদি লিখি, এটা হচ্ছে অনেকটা এরকম যে ডেল x1 স্কোয়ার, ডেল x2 স্কোয়ার, এরকম যতগুলো আছে ততগুলো ভাগ n
এটাকে রুট করে দেব। জিনিসটা আসলে কি যে আচ্ছা, এটা আসলে গড় বিচ্যুতি না, এটা প্রমাণ বিচ্যুতি। একটু ঠিক করে নাও, এটা হচ্ছে প্রমাণ বিচ্যুতি। প্রমাণ বিচ্যুতি ধরো হচ্ছে এরকম, মানে প্রত্যেকটা ত্রুটি, আমি তোমাকে জিনিসটা একটু বোঝাই যে ডেল এক্স আসলে কি। হ্যাঁ, এখানে ধরো এটা হচ্ছে আমার ত্রুটি, ঠিক আছে। আমি ধরো একই জিনিসের একবার মান পাইছি 001, একবার পাইছি 002, একবার পাইছি 0005। হ্যাঁ, এরকম আমি অনেকবার মান পাইছি। তার প্রকৃত মান ধরো 001, ঠিক আছে। তাহলে একবার আমি এত বেশি পেলাম, একবার কম পেলাম, তো ওখানকার একটা ডেল এক্স ধরো বেশি পেলাম যেটা, সেটা ডিফারেন্স, আরেকবার কম পেলাম এরকম একটা ডিফারেন্স। তো ধরো ডেল এক্স 1 এটা ধরে নিলাম, মানে অনেকবার ধরো মাপতেছি, অনেকবার মাপলাম, হ্যাঁ 5-6 বার করে মাপলাম। তো 5-6 বার মাপার ফলে প্রথমবারে যে পার্থক্যটা হলো যে প্রকৃত মান ডিভাইডেড বাই মানে মাইনাস যে হচ্ছে তোমার পরিমাপকৃত মান, তাই না। ডেল এক্স টু দ্বিতীয়বারের পরম ত্রুটি, তাই না। আলটিমেটলি এটা তো পরম ত্রুটি। তাহলে যতবার মাপলাম প্রত্যেকবারের পরম ত্রুটিকে আমি স্কোয়ার করছি, তারপর যতবার মাপলাম সেটাতে ভাগ দিচ্ছি, তারপরে রুট করে দিলাম। এটা হচ্ছে আমার প্রমাণ বিচ্যুতি। আর গড় বিচ্যুতি যেটা আমি ফার্স্টে লিখছিলাম সেটা হচ্ছে ডেল এক্স 1 প্লাস ডেল এক্স 2 প্লাস ডেল এক্স ডট 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 যেতে থাকবে। হ্যাঁ, যতবার তুমি মাপবা প্রতিবার প্রমাণ ত্রুটি নিবা, তারপরে সেটাকে গড় করে দেবে। মানে গড় বিচ্যুতি মানে প্রতিটা বিচ্যুতির গড়, ঠিক আছে। আর প্রমাণ বিচ্যুতি জাস্ট হচ্ছে বর্গমূলের গড়ের, মানে বর্গের গড়ের বর্গমূল, ঠিক আছে। অনেকটা যে গড় বর্গ বেগের বর্গমূল কী কী সব ছিল না। এটার সাথে আরও একটা জিনিস আমি তোমাদেরকে একটু বলে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে হ্যাঁ, সেটা হচ্ছে এটা এখানেই লিখে ফেলি। হ্যাঁ, সেটা হচ্ছে সম্ভাব্য ত্রুটি। এটা বইয়ে কোথাও পাবা না। সম্ভাব্য ত্রুটি, ঠিক আছে। এটা হচ্ছে 2D/3√n। 2D/3√n। n তো যতবার মাপলাম তত, আর ডি হচ্ছে আমার কি ত্রুটি। এটা আসলে লাগে না, জাস্ট বলার কাছ থেকেই। ও ওয়েট, এটা আমি কেন আনলাম, এটা তো দরকার ছিল না। ওকে, চলে আসি আমরা পরের ইম্পর্টেন্ট টপিকে, স্ক্রু গজ। এক এক করে শেষ করবো, ঠিক আছে। স্ক্রু গজ, ওকে। এটা খুব ছোটো চ্যাপ্টার, কারণ এখান থেকে গ কিছু আসে না, তো আমরা জাস্ট টপিকগুলো শিখে চলে যাবো। স্ক্রু গজের সূত্রটা জানতে হবে। সেটা হচ্ছে স্ক্রু গজের মানে যেই পাঠ আর কি, যে যতটুকু পরিমাপ, সেটাকে ধরো কী হিসেবে লিখে বলো, কী হিসেবে লিখবো? যে ধরো সামথিং মানে মানে পরিমাপটা আর কি, পরিমাপ ইকুয়ালস টু স্ক্রু গজের ক্ষেত্রে আমার এইভাবে কাজ করে যে যেই স্কেলের যে পার্টটা L+C গুণ এলসি, হ্যাঁ, মাইনাস হচ্ছে সাথে যদি একটা যান্ত্রিক ত্রুটি বা এরকম শূন্য ত্রুটি যদি থাকে সেটাকে আমরা বিয়োগ দিয়ে দেবো। পজিটিভ হলে বিয়োগ করে দেবো, নেগেটিভ হলে যোগ করে দেবো, ঠিক আছে। ব্যাপারটা এরকম। তো আমার এখন এগুলোর নাম জানতে হবে। এল হচ্ছে কি, এল কি আমার রৈখিক স্কেল পার্ট। হ্যাঁ, এল মানে মনে রাখবা লিনিয়ার রৈখিক স্কেল পার্ট। এটা হচ্ছে বৃত্তাকার স্কেল পার্ট। এই সূত্রগুলো তো আমরা জানি, তাই না। এটা হচ্ছে লঘিষ্ঠ গণন, মানে সর্বনিম্ন যতটুকু সে পরিমাপ করতে পারে আসলে, এটা যান্ত্রিক ত্রুটি। এই লঘিষ্ঠ গণনের একটা সূত্র আছে, সেটা হচ্ছে পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা।
আছে, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। ওকে, স্ক্রু গজের পরে আসি আমরা এখন ভার্নিয়ার স্কেল। আদৌ বানান কি লিখলাম আমি জানি না, এটা আসলে যাই হোক বুঝে নিও, ঠিক আছে থাক। বাংলাতেই লিখ, ভুলভাল লিখলে আমার কেমন হয়ে যাচ্ছে জিনিসটা, কি করলাম ভাই। ভার্নিয়ার স্কেল, এটার সেমভাবে পরিমাপ, এটার পরিমাপটা হচ্ছে আমার যে রৈখিক স্কেল পার্ট, ঠিক আছে, সেমভাবে রৈখিক স্কেল পার্ট প্লাস ভি গুণ ভিসি এ মাইনাস ই, ঠিক আছে। এখন এগুলোর পরিচয় আমাকে জানতে হবে। এটা হচ্ছে আমার রৈখিক স্কেল পার্ট বা প্রধান স্কেল পার্ট আসলে, ঠিক আছে। এই জন্য এটাকে এম দিয়ে লিখে, কারণ এটা মেইন, তো মেইন যেহেতু, তাই এটা হচ্ছে প্রধান স্কেল পার্ট। এই সূত্রগুলো জানলেই হয়ে যাবে, কারণ এখান থেকেই তোমার এমসিকিউ আসবে, ক খ এখান থেকে আসবে। ভি হচ্ছে ভার্নিয়ারের সমপাতন, এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ারের বানানটা বুঝতে পারছি না, এই জন্য আমি আসলে লিখছি না। ভার্নিয়ার ধ্রুবক, ওকে। এটা হচ্ছে সেমভাবে যান্ত্রিক ত্রুটি, ঠিক আছে। ভার্নিয়ার ধ্রুবক এটা আসলে কি, ভার্নিয়ার ধ্রুবকটা কি বলো তো? ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে প্রধান স্কেলের যেই, মানে যতটুকুতে তোমার ভার্নিয়ার যে সমপাতনটা মিলে যায়, ঠিক আছে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম, মানে যেখানে সমপাতনটা হয়ে যায়, ক্ষুদ্রতম 1/2 দৈর্ঘ্য মাইনাস তোমার মূল স্কেলের 1/2 দৈর্ঘ্য। ঠিক আছে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1/2 দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1/2 দৈর্ঘ্য। আচ্ছা, এটা আমি আর লিখলাম না, এটা তোমরা সবার জেনে আসার কথা। তারপরে আসি, তারপরে কি স্ফেরোমিটার। স্ফেরোমিটারে জাস্ট সূত্রটা জানলেই হয়, এই সূত্রটা থেকেই তোমার হচ্ছে এমসিকিউ দিয়ে দেয়। ওকে, স্ফেরোমিটার সেটা হচ্ছে বক্রতলের কি বের করে বলো তো? বক্রতলের বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ ধরো আর হিসেবে লিখলাম। এটা সূত্রটা হচ্ছে d² ভাগ 6h প্লাস h ভাগ 2। হ্যাঁ, এখন এখানে ডি কি? ডি হচ্ছে স্ফেরোমিটারে 3টা পায়া থাকে, 3টা পায়ের মধ্যবর্তী গড় দূরত্বকে বলা হয় ডি, ঠিক আছে। 3 পায়ার তাহলে 3টা যদি দূরত্ব দিয়ে দেয় তোমাকে, হ্যাঁ, 3 পায়ের মধ্যবর্তী দূরত্বগুলো যদি তোমাকে দিয়ে দেয়, তাহলে তুমি সেটা করবা কি, গড়, 3 পায়ের মধ্যবর্তী দূরত্ব এর গড়। এইচ হচ্ছে উচ্চতা, এইচ কি? উচ্চতা, বক্রতলের উচ্চতা। হ্যাঁ, বক্রতলের উচ্চতা হতে পারে বা নিম্নতা হতে পারে। আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের গেল মেইন জিনিসটা শেষ। এবার আমরা চলো এমসিকিউ শুরু করে ফেলি। এখন কিছু কিছু এক্সট্রা আসলে টপিক ছিল, যে মাত্রা সমীকরণ, বিভিন্ন একক, হ্যাঁ, মাত্রা, মাত্রা জিনিসটা তোমরা পড়বা, ঠিক আছে, যে কোনো জিনিসের ভৌত রাশি যে সূচকগুলো আছে সেটাকে মাত্রা বলে, মাত্রা সমীকরণগুলো দেখতে হবে। তারপরে হচ্ছে একক, একক ও এককের রূপান্তর, এককের রূপান্তর, যেমন ওই যে আমাদের গিগা, টেরাপেটা, এক্সা, হ্যাঁ, আবার ইনভার্সে যেগুলো ফেমটো, এটো, হ্যাঁ, তো ওই টাইপেরগুলো হচ্ছে তোমাকে পিকো, ফেমটো, এটো, আর ওদিকে টেরাপেটা, এক্সা। তো এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে। আচ্ছা, এগুলো আমরা বইয়ে যখন পড়বো তখন
বলে দেবো। তাহলে আমরা এমসিকে চলে আসি। কয়েকটা ন্যূনতম ধ্রুবক দেওয়া আছে, মানে হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক দেওয়া আছে। তো মাইক্রোমিটার স্ক্রু গজকে যতক্ষণ প্রথমে 4টি স্ক্রু গজ ব্যবহার করলে কোনটি দ্বারা গলিতর ব্যাসার্ধ সবচেয়ে নির্ভুলভাবে মাপা যাবে। নির্ভুলভাবে মাপা যাবে মানে হচ্ছে যার লঘিষ্ঠ গণন সবচেয়ে কম। লঘিষ্ঠ গণন জিনিসটা কি বলতো, সে আসলে তার চেয়ে মানে অতটুকু সে মাপতে পারে, তার চেয়ে নিচে আর মাপতে পারে না, তার লঘিষ্ঠ গণন এটা। হ্যাঁ, সে সর্বনিম্ন অতটুকু মাপতে পারে। তো যার লঘিষ্ঠ গণনই কম, যার লঘিষ্ঠ গণন কম, তাহলে সে অনেক ছোট একটা মাপ, অনেক ক্ষুদ্রতম একটা মাপ সে অনেক ভালোভাবে মাপতে পারবে, তাই না? তার লঘিষ্ঠ গণন যার কম, সে কিন্তু নির্ভুলভাবে একটা জিনিস মাপতে পারবে। লঘিষ্ঠ গণন বেশি হওয়া মানে 0.1 মিলিমিটার হওয়া মানে সে 0.1-এর কম কিছু মাপতে পারে না। মানে 0.1-এর কম যদি তার কোনো ডিস্টেন্স থেকে থাকে বা তার কোনো একটা দৈর্ঘ্য থেকে থাকে, তাহলে সেটা আসলে কি, সেটা কি বলো, এক্স্যাক্টলি সেটা সে মাপতে পারবে না। তাহলে 0.001 যেটা, এইটা হচ্ছে আমার সবচেয়ে নির্ভুলভাবে মাপতে পারবে, কারণ তার লঘিষ্ঠ গণন সবচেয়ে কম। এটা কি বুঝতে পারছো? লঘিষ্ঠ গণন সবচেয়ে কম মানে সে অতটুকু ম্যাক্সিমাম লোয়েস্ট ভ্যালু সে আসলে মাপতে পারে, ঠিক আছে? তাহলে যেহেতু এত ছোট সে ভ্যালুটা মাপতে পারে, এত ছোট সে মাপতে পারে, তাহলে যে যত ছোট মাপতে পারবে সে তত নির্ভুল। যে যত ছোট মাপতে পারে সে তত নির্ভুল, ঠিক আছে? তাহলে নির্ভুলতা সমানুপাতে কি, নির্ভুলতা 1 ভাগ লঘিষ্ঠ গণন। তাই কি একটা লিখলাম এটা আমি, নির্ভুলতা, নির্ভুলতা সমানুপাতিক 1 ভাগ লঘিষ্ঠ গণন, মানে লঘিষ্ঠ গণন যার সবচেয়ে ছোট সে তত বেশি নির্ভুল। ঠিক আছে, নিজের কোনটি ভেক্টর রাশি? ভেক্টর দেখো তো, তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, বিস্তার, কাজ, কাজ তো ডট গুণফল, তাহলে ক্ষেত্রফল কিন্তু আমার আসলে ভেক্টর রাশি। এই যে ধরো এটা যদি একটা তল হয়, হ্যাঁ এটা যদি একটা ক্ষেত্রফল হয়, তাহলে ঠিক তলটার ঠিক লম্ব বরাবর আমার ক্ষেত্রফলের ভেক্টরের দিক। তো ক্ষেত্রফল কিন্তু একটা ভেক্টর, ক্ষুদ্র ক্ষেত্রফল হোক বা বড় ক্ষেত্রফল হোক, যা আসে না। বুঝতে পারছো? একটি স্ফেরোমিটারে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100 এবং পিচ এরকম দেওয়া আছে। 3 পার মধ্যবর্তী গড় দূরত্ব, চলো এটা আমরা করে ফেলি, তাহলে আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। 3 পার মধ্যবর্তী গড় দূরত্ব দেওয়া আছে, মানে এটা হচ্ছে আমাদের ডি। উচ্চতা পাওয়া গেছে 8, এটা হচ্ছে আমাদের এইচ। এটা কি কেউ বলবে এটা এইচ? আমাদের গলিতলের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে d² ভাগ 6h প্লাস h ভাগ 2 ইকুয়ালস টু, দেখো মিলিমিটারে দিছে, এটাকে মিটারে নেওয়ার দরকার নেই, কারণ মিলিমিটারে দিছে অ্যান্সারগুলো মিলিমিটারে। সো অযথা এককের কনভার্সন আমরা করবো না। 70.33 স্কোয়ার ডিভাইডেড বাই 6 গুণ 8 প্লাস 8 ভাগ 2। হ্যাঁ, এটা ক্যালকুলেটারে চেপে দেখবা যেটা হয় সেটাই। ওকে, আচ্ছা দেখো তো, সর্বনিম্ন কত দূরত্ব মাপা যাবে? কিছুক্ষণ আগে এটাই বুঝলাম যে তার লঘিষ্ঠ গণনের সমান সে সর্বনিম্ন মাপতে পারবে। তাহলে লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ গণন, ওকে, লঘিষ্ঠ গণন এলসি ইকুয়ালস টু পিচ ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। হ্যাঁ, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এই যে এখানে দেওয়া আছে, এইটা আমি এখানে লিখে ফেললাম। তাহলে পিচ 1 মিলিমিটার ডিভাইডেড বাই 100, 0.001 মিলিমিটার। ওকে, আচ্ছা 1 মিলিমিটারকে 100 দিয়ে ভাগ দিলে 0.1, আমি একটা 0 এক্সট্রা লিখছি, 0 লিখতে ভালো লাগে তো এই জন্য এক্সট্রা লিখছি আর কি। 0.01, ওকে। দেখছো এই জিনিসটা বললাম না যে ডিরেক্ট এমসিকিউ চলে আসে।
আমার সময় জিনিসটা এমসিকিউ আসছিল আমার এইচএসসিতে। হ্যাঁ, আমি কিন্তু ফিজিক্সে হচ্ছে কত 197 পাইছিলাম, ফার্স্ট পেপারে 100 পাইছিলাম, আর সেকেন্ড পেপারে 97। তো যাই হোক, এটা বললাম অযথা, মানে আমাদের টাইমে এটা আসছিল তো ওখান থেকে আর কি। তো যাই হোক, ঠিক আছে। তো আমাদের এমসিকিউ আসলে মানে যতটুকু দরকার করছি, তোমরা তো প্র্যাকটিস করবাই। তো আমরা কিছু জ্ঞানমূলক কোশ্চেন নিয়ে আসছি, এগুলো একটু দেখো, ঠিক আছে? এমন না যে এগুলোই শেষ, আরও দেখবা। এখানে খালি জাস্ট একটু ধারণা দেওয়ার মতো কিছু জিনিসপাতি নিয়ে আসছি আর কি। পিচ কাকে বলে? একবার এটা ঘুরালে যতটুকু এটা যায়, তাই না? মানে কি, বৃত্তাকার স্কেলটি সম্পূর্ণ একবার ঘুরালে যতটুকু রৈখিক স্কেল বরাবর যায়। স্বীকার্য কি, সূত্র কি, হ্যাঁ, ধারণা কি, এগুলো প্রত্যেকটা সংজ্ঞা জানতে হবে তোমাদেরকে। ইসাক স্যার থেকে মুখস্থ করে ফেলবা। এক মোলের সংজ্ঞা, পরিমাপের লম্বন ত্রুটি কাকে বলে, এগুলো সব বই থেকে আসতেছে, সো পড়তে হবে। লব্ধ একক কি, মৌলিক একক কি, এগুলো কিন্তু জানো। লব্ধ একক মানে এক বা একাধিক মৌলিক এককের গুণফল ভাগফল করে যেসব পাওয়া যায় আর কি। এই যে সূত্র কাকে বলে, ঠিক আছে? পিছর ত্রুটি কি, রাশি কি, এই যে রাশি আরেকটা জিনিস, রাশি, ধারণা, সূত্র, হ্যাঁ, আরও যা যা আছে, ক্যান্ডেলা কি, হ্যাঁ। অনুধাবনমূলক কিছু কোশ্চেন আছে, যেমন সাধারণত স্ফেরোমিটারের সাহায্যে পাতের পুরুত্ব নির্ণয়কালে এর যান্ত্রিক ত্রুটি থাকা সত্ত্বেও নির্ণয় এর প্রয়োজন হয় না, বা এই যান্ত্রিক ত্রুটিটা মানে সমস্যা করে না। তো এই যান্ত্রিক ত্রুটিটা কেন সমস্যা করে না, এই জিনিসটা তোমাদেরকে বলি। হ্যাঁ, কারণ আমাদের হচ্ছে স্ফেরোমিটারে যখন বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করি, তখন আমরা আদিপাঠ ও শেষ পাঠ নেই। কারণ আদিপাঠ ও শেষ পাঠ নেই, এটা তোমরা বইটা পড়বা, বুঝছো? আদিপাঠ ও শেষ পাঠ নেই, তাই যান্ত্রিক ত্রুটি লাগে না। তাই শূন্য ত্রুটি ইনভ্যালিড হয়ে যায়, বা শূন্য ত্রুটি আর কাজ করে না, বা শূন্য ত্রুটি অ্যাকচুয়ালি প্রবলেম করে না। কারণ আমরা যখন মানে শূন্য ত্রুটি চিন্তা করি, তখন আমরা জাস্ট আদি পাঠটা নেই না, ঠিক আছে? আদি পাঠটাকে আমরা শূন্য ধরি, বাট তখনই তো শূন্য ত্রুটি হয়ে যায়, কারণ শূন্য তার শূন্যতে ছিল না। হ্যাঁ, তো আমরা যখন আদি পাঠ একটা নিলাম, শেষ পাঠ একটা নিলাম, তারপর বিয়োগ করে দিলাম, আলটিমেটলি শূন্যতে থাকলো কি থাকলো না আমি আসলে যায় আসে না, ঠিক আছে? আমি মানে ইনিশিয়ালটা আমি শূন্য ধরি নাই, ইনিশিয়ালটা আমি একটা নিছি, তো এটা করা হয়। তো পরিমাপের এককের আন্তর্জাতিক পদ্ধতির প্রয়োজন হয়েছিল কেন? কারণ ওই তো সিজিএস, এমকেএস কী কী সব ছিল না, সিজিএস, এমকেএস এসব জিনিসপাতি ছিল, এই কারণে আমার একটা প্রয়োজন হলো। লঘিষ্ঠ ধ্রুবক এটা বলতে কি বুঝো? বলছি অনেক প্যাচাল পারছি, ওইটা থেকে বলে ফেলো। রাশির পরিমাপ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন? কী সব কোয়েশ্চেন দেখতেছ? হ্যাঁ, যে এককের প্রয়োজন হয় কেন, মানে এটা একটা মানে অর্থহীন কোয়েশ্চেন। লিখবা যে একক ছাড়া তো কিছু বোঝা যায় না। আমি যদি বলি যে একটি লাঠির দৈর্ঘ্য 20, এখন সেটা আসলে 20 সেন্টিমিটার নাকি 20 মিটার নাকি 20 মিলিমিটার, আমি তো বুঝতে পারছি না। মানে আমার তো একটা ধারণাটা ক্লিয়ার হচ্ছে না, আমি তো আসলে ওই দৈর্ঘ্যটা বুঝতে পারলাম না। তো দৈর্ঘ্য যদি আমি বুঝতে না পারি, তাহলে মাপের সাথে সাথে আমার আরও একটা জিনিসের প্রয়োজন হচ্ছে, এককের প্রয়োজন হচ্ছে, ইউনিটের প্রয়োজন হচ্ছে। তো ওই জিনিসটা একটু লিখবা, ঠিক আছে? এখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে এই যে এইটা পরিমাপের সকল যন্ত্রে পিছট ত্রুটি থাকবে কিনা? না, সকল যন্ত্রে পিছট ত্রুটি থাকবে না। যেসব যন্ত্র হচ্ছে নাট স্ক্রু এর উপর ভিত্তি করে, স্ক্রু, নাট, তারপরে হচ্ছে স্ক্রু, হ্যাঁ, এসব যন্ত্রে, এসব ভিত্তি করে যেসব যন্ত্র তৈরি হয়, সেসবে থাকবে। ওকে ওকে, যখন এইভাবে মনে রাখবা, পি নাট এইভাবে থাকবে। ওকে, তাহলে মোটামুটি আমাদের বোধ হয় পড়া আজকের মতো শেষ। ঠিক আছে, শেষ হয়েও আসলে হইল না, কারণ আমরা একটু বইটা পড়বো। বইটা ধরো, ঠিক আছে? আমরা একটু বইটা দেখি, কারণ এই চ্যাপ্টার মেইনলি এমসিকিউ আসবে, তো তারপর ক খ আসবে, তো বইটা আসলে কি পড়তে হবে এটা তোমাদেরকে জানতে হবে। চলো আমরা বইটা একটু দেখি, ঠিক আছে? যে শুরুতে ভৌত জগতের 4টা উপাদান, এই 4টার নাম একটু দেখে নিবা, ঠিক আছে? আমরা যে 4% জানি এটা একটু দেখবা। তারপরে পদার্থের ধর্ম যে 2 প্রকার, এখান থেকে এমসিকিউ আসে। আচ্ছা,
তারপর যে ধারণা বা প্রত্যয়, সূত্র, নীতি, স্বীকার্য, অনুকল্প, তত্ত্ব, প্রত্যেকটার একটা একটা করে ওয়ার্ড মনে রাখবা, হ্যাঁ, যাতে তুমি সংজ্ঞাটা বানায় লিখতে পারো। এন্ড এমসিকিউ তো আসলেও যত মানে বুঝতে পারো যে এটা আসলে এটার সংজ্ঞা। ঠিক আছে, এখন এখান থেকে তারপরে হচ্ছে মৌলিক একক, হ্যাঁ, এগুলো একটু পড়বা। তারপর 9টা মূল একক এখানে বলা আছে। অ্যাকচুয়ালি 7টা না মৌলিক একক, এখানে 9টা বলতেছে, কারণ যে কোন দ্বিমাত্রিক ত্রিমাত্রিক, হ্যাঁ, রেডিয়ান আর হচ্ছে স্টেরিডিয়ান, এই দুটা জিনিস হচ্ছে এখানে বলা হয়েছে। দৈর্ঘ্যের একক, হ্যাঁ, মিটার কি, 1 মিটার কি, এটা কিন্তু আসতে পারে, হ্যাঁ, এগুলো একটু পড়বা। 90 ভাগ প্লাটিনাম, 10 ভাগ ইরিডিয়াম, এগুলো একটু পড়বা। ছোট বড় এগুলো এককগুলো আসে, হ্যাঁ, ফার্মি আসে, এক্স রে ইউনিট আসে, আলোকবর্ষ, পারসেক, এগুলো কিন্তু জানতেই হবে। এগুলো ঠিক আছে। 1 গ্যালন কত, এটা একটু দেখে নিবা। মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা, এই জিনিসটা একটু একবার পড়লেই হবে। এরপরে হচ্ছে অনেকগুলো জিনিসের মাত্রা আছে, প্রত্যেকটাই জানতে হবে, প্রত্যেকটা জানতে হবে। এর মধ্যে তুমি 90% তুমি নিজেই জানো, হ্যাঁ, যে ছক যেটা প্রত্যেকটা জিনিসের মাত্রা তারপর একক, প্রত্যেকটা তুমি 90% তুমি নিজেই জানো, জাস্ট বাকিগুলো একটু মুখস্থ করে নিবা। কে কি আবিষ্কার করছে এখান থেকে জাস্ট বোল্ড লাইন যেগুলো, ওগুলা একটু মুখস্থ করে ফেলো। ঠিক আছে, কে কি আবিষ্কার করছে, আবিষ্কারকের ইয়া থেকে। পরিমাপে ভুল বা ত্রুটি, এগুলো আমি পড়ায় ফেলছি। হ্যাঁ, ত্রুটির সমবায়, এই জিনিসটা কি আমি আসলে বলছি? আচ্ছা দাঁড়াও, ওই জিনিসটা আমি একটু বলে তাহলে শেষ করে দেবো। তাৎপর্যপূর্ণ সংখ্যা সব লাগবে না, ব্যবহারিক থেকে আমরা জিনিসপাতি পড়ছি, তাহলে আমাদের চ্যাপ্টারটা শেষ। আচ্ছা, এই জিনিসটা একটু বলি, এই জিনিসটা একটু বলি। ত্রুটির সমবায়, জাস্ট একটা জিনিস বলবো, তাহলে আমার ত্রুটির এই জিনিসটা আসলে শেষ হয়ে যাবে। দেখো, ধরো আমি বলি যে এ হচ্ছে এক্স কিউব ওয়াই জেড স্কোয়ার ডিভাইডেড বাই ধরো ডি টু দি পাওয়ার অফ 4, এরকম একটা মানে আমার রাশি, এটা এর সূত্র হচ্ছে এটা। তাহলে এক্স এর ধরো ত্রুটি দিয়ে রাখছে ডেল এক্স বাই এক্স, এটা ধরো 2%, হ্যাঁ, ডেল ওয়াই বাই ওয়াই এটা 1%, ডেল জেড এটা হয়ে গেলে আমাদের শেষ। ঠিক আছে, ডেল জেড বাই জেড ইকুয়ালস টু 3% ধরে নিলাম, আর ডেল ডি বাই ডি ইকুয়ালস টু 4%। ওকে, তাহলে ডেল এ বাই এ কত? ডেল এ বাই এ হচ্ছে প্রত্যেকটা ত্রুটির যোগফল, ডেল এক্স বাই এক্স, ডেল ওয়াই বাই ওয়াই, ডেল জেড বাই জেড, ডেল ডি বাই ডি। জাস্ট তাদের সামনে বসবে তাদের মাত্রাগুলা, সামনে বসবে তাদের মাত্রাগুলা, এই যে এটার সামনে বসবে তাদের মাত্রা, ওয়াই এর সামনে বসবে 1, জেড এর সামনে বসবে 2, ডি এর সামনে বসবে 4। দেখো, গুণ হোক বা ভাগ হোক আমার কিন্তু যায় আসে না, সবগুলোই যোগ হবে। কারণ তুমি গুণ দাও বা ভাগ দাও, সেটা সাথে তো যায় আসে না। আলটিমেটলি ত্রুটি যদি বেশি হয় তাহলে তো গুণেও বেশি হবে ত্রুটি, ভাগেও বেশি হবে ত্রুটি, তাই না? তাহলে সব ক্ষেত্রে যোগ, জাস্ট মাত্রাগুলো আমার এখানে যোগ হয়ে যাচ্ছে, মানে গুণ হয়ে যাচ্ছে, মাত্রাগুলো গুণ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এক্ষেত্রে উত্তরটা কত হবে বলো? এই যে 3 দুগুণে 6% প্লাস এখানে হচ্ছে 1% প্লাস হচ্ছে 3 দুগুণে 6% প্লাস 4 4 16%। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের উত্তর। ত্রুটির সময় বুঝতে পারছো? মানে এভাবে শতকরা ত্রুটিগুলোকে আমরা ইয়া করতে পারি। তাহলে বলো তো যে বাহু, হ্যাঁ, বাহু পরিমাপের ত্রুটি যদি 2% হয়, তাহলে ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি কত হবে? ক্ষেত্রফল যেহেতু স্কোয়ার করতে হয়, তাহলে ওই মাত্রাটা গুণ হয়ে যাবে এখন, তাহলে 2 দুগুণে 4% হবে। ঠিক আছে, আয়তন হবে 3 দুগুণে 6%। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমাদের জিনিসপাতি আসলে শেষ। ঠিক আছে, এখান থেকে এমসিকিউ আসে। তোমাদের যদি এমসিকিউ প্রবলেম হয়, আমাদের মেডিলজি থেকে কিন্তু এমসিকিউ সলভ প্লেলিস্ট আছে, তো তোমরা ওইটাও চাইলে দেখে ফেলতে পারো। কারণ এই চ্যাপ্টার থেকে যেহেতু এমসিকিউ আসবে, আর সিকিউ এর ক খ এগুলোর জন্য আসলে এমসিকিউটা মেনলি সলভ করে ফেলে ভালো। এটা যেহেতু এমসিকিউ সলভ না, এটা মেনলি টপিক, তারপরে এমসিকিউ সিকিউ সব কিছুই এটা কভার করে। তো তোমাদেরকে বিদায় জানাচ্ছি আজকের দিনে।
দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।